হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? আমরা হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 25 বছরের যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো কোয়েশ্চেন সলিউশন করব। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা সিরিজ যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ঢাকা ইউনিভার্সিটি থেকে যতগুলো কোয়েশ্চেন আসছে লাস্ট 25 বছরে ওইগুলোর সলিউশন করব। সো এটা একটা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ঢাকা ইউনিভার্সিটি। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে গতিবিদ্যা থেকে সলিউশন করা। সো এটার সুবিধা কি? কোয়েশ্চেনটা সলভ করলে তুমি বুঝতে পারবা তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি আছে কিনা বা ওই ইউনিভার্সিটিতে কোন লেভেলের কোয়েশ্চেনগুলো বেশি রিপিট করে। সো আমাদের টার্গেট আসলে ওইটাই, ঠিক আছে, যে ঢাকা ইউনিভার্সিটিতে গতিবিদ্যা থেকে কোন জিনিসগুলো একটু বেশি আসে বা কোন এমসিকিউ গুলা ওরা করতে বেশি পছন্দ করে। সো এবার দেখো আমরা একটু টাইপ অ্যানালাইসিস করে নিব অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সবসময় করি। দেখো এখানে আমাদের গতিবিদ্যার 12টা টাইপ হয়, এর মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট দেখানো আছে। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির কথা যদি একটু খেয়াল করি, এই 3টা টাইপ মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে প্রজেক্টাইল বা প্রাস থেকে প্রচুর ম্যাথ আসে, গ্রাফ ক্যালকুলেশন থেকে মানে গ্রাফ থেকে প্রচুর ম্যাথ আসে অনেক। সো গ্রাফে ভালো না হইলে এখানে ভালো করা টাফ। গতির বিশেষ কিছু ঘটনা মানে পতনকাল, উত্থানকাল, সর্বোচ্চ উচ্চতা, এই টাইপের জিনিসপত্র দিয়ে একটু পেঁচায় দেয়। হ্যাঁ, অত ইজি না, বাট আগে অনেক ইজি কোয়েশ্চেন হইতো, এখন একটু পেঁচায়। ওকে, এবার আসলে তাহলে আমরা সলিউশন শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেনে বলছে বেগ হচ্ছে কি? সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল না, সরণ আর সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগ না, কারণ v = s/t আমরা জানি, তাই না? s/t, তাহলে এখানে ক্ষেত্রফলের ব্যাপারটা আসবেই না। তারপরে বলছে বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল, বল সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার w বা কৃতকাজ। সরণ সময় লেখচিত্রের ঢাল, হ্যাঁ এইটাই হচ্ছে আমার প্রকৃত অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ত্বরণ সময় লেখচিত্রের ঢাল মানে ত্বরণের পরিবর্তনকে প্রকাশ করতেছে, ত্বরণের পরিবর্তন তো আর বেগ না, তাহলে এটাও হবে না। বুঝে গেছে? এবার আসো নেক্সট কোয়েশ্চেন। দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, ঠিক আছে, এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার আর এটা হলো 40 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, মানে দুইটা এভাবে আসতেছে একটা একটার মুখোমুখি। তার কত ঘন্টা পর মিলিত হবে? খুব সহজ একটা জিনিস, একদম শর্টকাট দিয়ে করা যায়, আমি দুইভাবেই তোমাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সো একটা কথা খেয়াল করো, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্সটা দুইটা গাড়ি মিলে কভার করবে। খেয়াল করো, এই টোটাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে 150 কিলোমিটার, এন্ড এইটা 150 কিলোমিটার, এটা দুইজন মিলে এখানে কি করবে, এটাকে মানে হলো ফিনিশ করবে, কন্ট্রিবিউট করবে দুইজন মিলে। তাহলে দুইজনের মোট বেগ কত বলো তো? 60 আর 40 100 না? তাহলে সোজা কথা আমরা দেখো আমরা এখানে কি কত ঘন্টা পর আমরা টাইম বের করব। তাহলে টাইম t = হবে টোটাল দূরত্ব কতটুকু? 150 কিলোমিটার, আর তাদের মোট বেগ কত? 100। এখন এটা হলো কি 150 কিলোমিটার, আর এখানে দেখো আসছে কত? 100 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার চলে যাবে, আওয়ারটা উপরে চলে যাবে, 1.5 আওয়ার পাওয়া যাবে। এখন বলবো ভাই এটা কেমনে করে ফেললেন? আমি তো একটু বুঝি নাই। স্বাভাবিক, বুঝো না একটু কেন আমরা আসলে যোগ করে ফেলছি দুইটা বেগ এই কারণে যোগ করছি, দেখো দুইটা মিলে পুরো ডিসটেন্স অতিক্রম করতেছে, এই জন্য দুইটাকে যোগ করে ফেলছি। এখন তুমি যদি বলো না তাও বুঝি নাই, আরেকভাবে তোমাকে দেখানো যায়। দেখো তো টোটাল ডিসটেন্সের একটা পার্ট কে কভার করছে? প্রথম গাড়িটা, এতটুকু। এন্ড বাকি পার্টটুকু আরেকজন কভার করছে। খেয়াল করো, বাকি পার্টটুকুও কভার করছে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2। এখন বলো তো S1 প্লাস S2 দুইটা মিলে কত? 150 কিলোমিটার না? মানে টোটাল S। S1 মানে কত? V1 × T। S2 কত হবে? V2 × T। ভাই দুইটা টাইম কেন সমান? আরে তারা তো একই জায়গা থেকে মানে একই সময় শুরু করছে এবং একই সময় এসে শেষ করছে, এই জন্য দুইটার জন্য টাইম সেভ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো এখান থেকে T = কত আসে? T = আসে S ডিভাইডেড বাই V1 প্লাস V2। এটাকে আমি বলতে পারি না S ডিভাইডেড বাই V টোটাল, এই জন্য আমরা জাস্ট দুইটাকে যোগ করে দিছি। ক্লিয়ার? বুঝা গেছে? তো এরকম যদি বলে একই দিকে আসতেছে, তুমি জাস্ট টোটাল ডিসটেন্সকে টোটাল ভেলোসিটি দিয়ে ভাগ করে দিতে পারো, মানে করতে প্র্যাকটিস হয়ে যাবে। এগুলাকে শর্টকাট ভাবার কোনো ওয়ে নাই, করতে প্র্যাকটিস হবে। এটা আবার মুখস্থ করে ফেলে না তোমরা, ঠিক আছে। প্র্যাকটিস করতে অটোমেটিক হয়ে যাবে। এরপরে দেখো এখানে কি বলছে, এই গ্রাফ মানে ঢাকা ইউনিভার্সিটিতে গতিবিদ্যা থেকে গ্রাফ আসবেই, মানে প্রচুর, মানে ওদের পছন্দের একটা কোয়েশ্চেন গ্রাফ দিয়ে দেওয়া। একটি গাড়ি স্থির অবস্থা থেকে আর সোজা রাস্তায় যাত্রা শুরু করলো, সোজা একটা রাস্তায় যাইতেছে, এন্ড কিছু সময় পরে গাড়িটি মন্দনের ফলে থেমে গেল, মন্দনের পর থেমে গেছে। আচ্ছা, মানে যাইতেছিল আবার মন্দনের পরে থেমে গেছে। এখন একটা কথা খেয়াল করে দেখো, একটা গাড়ি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, যাত্রা শুরু করলো এন্ড সে যাইতেছে, তার মানে কি স্থির অবস্থা থেকে অবভিয়াসলি প্রথমে ত্বরণ ছিল। একটু খেয়াল করো ভালো করে, প্রথমে কি ছিল? ত্বরণ। কারণ
ত্বরণ না হলে তো স্থির অবস্থা থেকে যাত্রাই করতে পারতো না। স্থির অবস্থা থেকে যাত্রা করা মানে তুমি বেগ বাড়াইছো, তার মানে ত্বরণ। এরপরে কি হয়েছে, কিছু সময় পরে গাড়িটি মন্দনের পরে থেমে গেছে, এরপরে আবার কি হয়েছে, প্রথমে ত্বরণ তারপরে হচ্ছে মন্দন। বুঝা গেছে? এই দুটা জিনিস বুঝলেই তোমার কাজ শেষ। একইভাবে মানে বলছে প্রথমে গতি বাড়িয়ে মানে ত্বরণ, পরে গতি কমিয়ে মানে মন্দন, আবার মানে একইভাবে কি করছে, যাত্রা শুরু করে পি বিন্দুতে আবার ফিরে আসছে, পি বিন্দুতে কি ফিরে আসছে। তাহলে নিচের কোন লেখচিত্রটি গাড়ির গতিকে প্রকাশ করে, মানে মন্দন করে আবার ব্যাগে চলে আসছে, পিছনের দিকে ফিরে আসছে। আচ্ছা, তাহলে একটা কথা খেয়াল করো, এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে সরণ আর হচ্ছে সময়ের গ্রাফ, সরণ আর সময়ের গ্রাফ। তাহলে যেহেতু বলছে স্থির অবস্থা থেকে, তাহলে দেখো সবগুলাই আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে, তার মানে সবগুলাই পসিবল। নাম্বার 1 আমি বুঝে গেছি। ওকে, নাম্বার 2 হচ্ছে দেখো কি বলছে, যাত্রা শুরু করে পি বিন্দুতে ফিরে আসছে, ফিরে আসছে মানে কি সবাই ফিরে আসবে, দেখো এখানে সবাই ফিরে আসছে, তার মানে সবাই হইতে পারে। আচ্ছা, এরপরে দেখো যেহেতু এখানে দেখো একটা খেয়াল করো, একটা পয়েন্ট, এই যে পি পয়েন্ট থেকে কেউ যদি যাত্রা শুরু করে, খেয়াল করো ভালো করে, ও এখানে গেছে, অন্য একটা কালার ইউজ করি তাহলে বেটার হবে। যাত্রা শুরু করে কোথায় গেল, সামনে গেছে, যাওয়ার পরে ও আবার এখানে দেখো ফিরে আসছে, গেছে আবার পি বিন্দুতে ফিরে আসছে। আচ্ছা বলো তো, তাহলে এটার সরণ কতটুকু হবে, x = 0 হবে। এন্ড এটার কি সরণ কোনোভাবে নেগেটিভ হয়েছে? সরণ তো এখানে কখনো নেগেটিভ হয় না, তাই না? এইদিকে চলে আসলে নেগেটিভ সরণ হয়ে যেত। বুঝতে পারছো কিনা? এখান থেকে শুরু হয়েছে, এটা হলো 0 মিটার, এখানে ধরো 5 মিটার গেছে, এরপরে আবার ব্যাক করে আগের জায়গায় ফিরে আসছে, এখানে তো নেগেটিভ সরণ হয় নাই, নেগেটিভ কি হয়েছে না, তার মানে দেখো এইটাও হবে না, এইটাও হবে না, এই যে এটাও নেগেটিভ, এটাও হবে না, এটার মধ্যে অপশন। এখন দেখো এখানে ত্বরণ আর মন্দনের খেলা না। সো আমরা কি জানি যে যখন ত্বরণ হয় তখন এস এর সাথে টি এর গ্রাফটা এরকম কার্ভ হয়, আর যখন মন্দন হয় তখন তার উল্টা। ত্বরণ আর মন্দন হইলে এস এর সাথে, কারণ ওই যে x = আমরা কি জানি বলতো, ut + ½ at² at², ঠিক আছে? তাহলে x এর সাথে t এর সম্পর্কটা কেমন বলতো, এরকম একটা সম্পর্ক না, x সমানুপাতিক t²। তাহলে রেখাটা হবে অবভিয়াসলি কার্ভ রেখা, প্রথমের দিকে বাড়বে পরে হচ্ছে কমবে। বুঝা গেছে কিনা বলো? অপশন ইলিমিনেট করলে তোমার কাছে বেটার হয়, কারণ আমি কেন এগুলো বারবার চেক করলাম, ডাবিতে অনেক সময় তোমার মানে মানে খুব কাছাকাছি দিবে, একটু প্যাচ লাগিয়ে দিবে, সবগুলা বেটার, সবগুলো একটু অপশন একটু টেস্ট করবা। বুঝা গেছে? আর এক্ষেত্রে দেখা গেছে তুমি যদি নাও পারতা, অনেকগুলো লজিক দিয়ে আসলে অপশনকে এলিমিনেট করা যায়, তখন তুমি একুরেট অ্যান্সারটা খুঁজে পাবো সহজে। 10 গ্রাম বুলেট একটি বন্দুকের 20 সেন্টিমিটার ব্যারেল, বন্দুকের ব্যারেল কোনটা পর্যন্ত, ওই যে নলের মতো যে অংশটা আছে যেটা দিয়ে বুলেটটা বের হয়, 200 সেন্টিমিটার বেগ পায়, তাহলে ত্বরণকারী বল কত? আচ্ছা, বল বের করার জন্য তো ত্বরণ বের করতে হবে। তাহলে 10 গ্রাম এটা হলো ভরের মান, একটি বন্দুক 20 সেন্টিমিটার ব্যারেলের মধ্যে দিয়ে এত বেগ পায়, তাহলে এটা হচ্ছে ভি। আচ্ছা, আদিবেগ কতটুকু বলতো, যখন বন্দুকটা তো মানে স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে কত, 200। ওকে, আর কি আছে, আর দেখো তো মানে এই নলটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে 20 সেন্টিমিটার শুরুতে বেগ ছিল 0, 20 সেন্টিমিটার পরে বেগ হয়ে গেছে 200, তার মানে সরণ হচ্ছে 20 সেন্টিমিটার, মানে 0.2। এবার দেখো তোমাকে বলছে কি ত্বরণ বের করতে। আচ্ছা, তাহলে আমরা ওই যে জানি, যেহেতু এখানে টাইম নাই, তাহলে টাইম ছাড়া একটাই ফর্মুলা আছে, v² u² + 2as। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে a, তাহলে v² - u² ডিভাইডেড বাই হচ্ছে 2s = হচ্ছে a। এবার দেখো ক্যালকুলেট, হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে একটু। v এর মান হচ্ছে কত, 200, 200 স্কয়ার করলে কত হয়, মানে 4 হয়ে যাবে, আর 2টা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য, আর ইউর মান তো শূন্য, এটা তো লাগবে না। 2 × s, s হচ্ছে কত, s এর মান হচ্ছে 0.2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের a। এখন বলো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 0.4, উভয় পক্ষে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করলে কি হবে বলো তো, 10 দিয়ে গুণ করলে এই 0.4টা 4 হয়ে যাবে, তাই না? আলটিমেটলি দেখো মানে এটাকে ভাগ করলে তখন কত আসে, 4 দিয়ে ভাগ করলে 1 চলে আসবে, 1 2 4টা আর একটা 5টা, ঠিক আছে? বোঝা গেছে এতটুকু? তার মানে এত। এরপরে বলছে বল কত, তাহলে F = ma, m এর মান হচ্ছে কত, 10 গ্রাম মানে 0.01 ইনটু এই যে 1 লাখ, তার মানে এখানে 2টা শূন্য চলে যাবে, তার মানে 1000। 1000 আছে অপশনে, এটা ঠিক আছে? সো আশা করি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো।
একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তার মানে এটা একটা প্রাস বা প্রজেক্টাইল, এত কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের করা হলো সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কতটুকু। আচ্ছা, আমারই কঠিন কিছু না, আমি জাস্ট সিম্পলি দেখাই তাহলে বুঝবা। এটা হলো প্রজেক্টাইল বা প্রাস, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। তাহলে অন্য কালার ইউজ করা যায় ফর বেটার এক্সপিরিয়েন্স, তাই না? সো এটা হচ্ছে আমার 45 ডিগ্রিতে নিক্ষেপ করা হয়েছে। ইনিশিয়ালি তার ইয়া কত ছিল, ই, তাই না? আচ্ছা, ইনিশিয়ালি তার ই ইকুয়াল টু কত, হাফ এম বি স্কোয়ার, তাই না? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। ইনিশিয়ালি তার বেগ হচ্ছে ভি, তার মানে হাফ এম বি স্কোয়ার হচ্ছে তার গতিশক্তি, যেটা ই দেওয়া আছে। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। এখন বলছে সর্বোচ্চ বিন্দুতে, এই বিন্দুতে বলো তো কি আছে? এটার তো দুইটা উপাংশ হয়, একটা হলো কি ভিএক্স আর এটা হচ্ছে ভিওয়াই। এখন বলো ভিওয়াই এর মান কত সর্বোচ্চ বিন্দুতে? সর্বোচ্চ বিন্দুতে ভিওয়াই এর মান হচ্ছে 0, মানে উলম্ব বেগের সরি মানে ওই উলম্ব বেগটা, ঠিক আছে, উলম্ব বেগটা কত, 0। তাহলে ভিএক্স ইকুয়াল টু জানি কত, ভিএক্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকে কারণ এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নাই। তাহলে ভি cos 45 ডিগ্রি, তাহলে কত আসে বলো তো, মানে v/√2। বোঝা গেছে? তার মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ আছে v/√2, তাহলে গতিশক্তি কত, ইকুয়াল টু সর্বোচ্চ বিন্দুতে এটাকে ই প্রাইম দিলাম, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ারের জায়গায় কত হবে, v²/2। তার মানে দেখো তো কত লেখা যায়, ই প্রাইমকে কত লেখা যায় বলো, ই প্রাইমকে লেখা যায়, মানে এটা তোমরা বুঝে নিচ্ছ যে অ্যান্সার কত আসবে, 1/2 অফ 1/2 mv²। তার মানে দেখো তো 1/2 অফ এই হাফ এম বি স্কোয়ার মানে কত, ই, তার মানে মোট শক্তির অর্ধেক, ঠিক আছে। তার মানে বলছে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কতটুকু হবে, ই/2, মোট শক্তির মানে শুরুতে যে শক্তি ছিল তার অর্ধেক। আচ্ছা, অন্য কালার ইউজ করি। ওকে, এবার দেখো 5 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে এত বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে বিচরণকাল কতটুকু? আচ্ছা, খুব ভালো একটা কোয়েশ্চেন। 5 মিটার উচ্চতা থেকে, তাহলে এখানে চিন্তা করো যে আমাদের এইটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। থিঙ্ক অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের এই হাইটটা হচ্ছে কত মিটার, 5 মিটার। ওকে, এই হাইটটা 5 মিটার, এন্ড 5 মিটার উপর থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে, তার মানে এটা হচ্ছে তোমার আনুভূমিক রেখা, এটার সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণে উপরের দিকে তুমি নিক্ষেপ করে দিছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইনিশিয়াল অ্যাঙ্গেলটা কত, এই থিটা ইকুয়াল হচ্ছে কত, 30 ডিগ্রি। ওকে, নিক্ষেপ করে দিছো। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে তাহলে কোণাটি বিচরণকাল কত। আমি একটা কথা বলি, তোমরা প্রাস করলে এটা তো অলওয়েজ জানবা, মানে বিচরণকাল বা সময়টা অলওয়েজ ডিপেন্ড করে মানে ভি ওয়াই এর উপর, তার মানে বেগের উলম্ব উপাংশের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আণবিক উপাংশতে কোনো কিছু যায় আসে না, পুরোটা ডিপেন্ড করে উলম্ব উপাংশে। তাহলে এখানে আমরা ওই যে সমীকরণ বসায় দিই, যেমন ধরো এইচ ইকুয়াল টু হচ্ছে কত, আনুভূমিক বেগটা হচ্ছে কত, ভি নট সাইন থিটা নট টি। আর খেয়াল করো, আমি বেগটাকে মানে হাইটটাকে কোন দিক থেকে কোন দিকে নিতেছি, মানে নিচের দিকে ধরতেছি। দেখো হাইটটা নিচের দিকে ধরতেছি, তার মানে এইচটাকে পজিটিভ ধরলাম। ভি নট সাইন থিটা নট কিন্তু উপরের দিকে, দেখো খেয়াল করো আমাদের ভি ওয়াই যেটা আছে সেটা উপরের দিকে, এই জন্য ভি ওয়াই এর আগে নেগেটিভ সাইন দিবা, ভেক্টর, ঠিক আছে। ভেক্টরের বেসিকটা এখানে ইউজ করবা, মানে ভেক্টরের যে বেসিক স্ট্রাকচার। এরপরে দেখো জি কোন দিকে, জি হচ্ছে নিচের দিকে, তাহলে জি এরটা কত হবে, প্লাস হবে, তার মানে প্লাস হাফ সিটি স্কয়ার। বুঝা গেছে এতটুকু? এটা তো অনেকে ভুল করে। অথবা তুমি কি করতে পারো, নিচের দুটাকে নেগেটিভ ধরবা, যদি ওরা নিচের দিকে একই দিকে আসে, উপরেটাকে পজিটিভ ধরবা, যেটা ইচ্ছা করতে পারো, বাট সিকোয়েন্স মেনটেন করতে হবে। ওটাকে কেন মাইনাস দিলাম, কারণ ভিওয়াই হচ্ছে উপরের দিকে, তুমি উপর দিকে নিক্ষেপ করছো, তার উলম্ব উপাংশটা উপরের দিকে। এবার মান বসায় দাও, 5 মিটার, 5 বি নটের মান হচ্ছে 20 সাইন 30 মানে হচ্ছে হাফ, তার মানে -10t বসায় দিয়ে একবারে, হ্যাঁ, প্লাস 4.9 টি স্কয়ার। এখন এটাকে টিকে সলভ করলেই হয়ে যাবে, যে 4.9 টি স্কয়ার -10t -5 ইকুয়াল টু 0। তার মানে টি ইকুয়াল টু কত হবে, -b, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10 প্লাস মাইনাস √b স্কয়ার, মানে 100 b স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর জায়গায় আছে 4.9 ইন্টু সি এর জায়গায় আছে -5 ডিভাইডেড বাই হচ্ছে 2, এর জায়গায় আছে 4.9, তাহলে নিচে হবে 9.8 সবগুলাতে আছে, উপরে হবে 10 প্লাস মাইনাস দেখো কত আসে
10 প্লাস মাইনাস রুট ওভার অফ কত আসতেছে, প্লাস হয়ে যাবে 100, এখানে কত ছিল 5 না, 5 দিয়ে 4 কে গুণ করলে 20, 20 ইন্টু 4.9, তার মানে হচ্ছে 98, ঠিক আছে, 98 বাই হচ্ছে 9.8, তাহলে 198 হবে, ঠিক আছে। এখানে দেখো তাহলে 198 চলে আসলো, এটা তো 10 প্লাস মাইনাস রুট ওভার অফ 198 ডিভাইডেড বাই 9.8। এবার অপশনগুলো দেখো, অনেকগুলো অপশনই আছে, হ্যাঁ, আচ্ছা এই অপশন আছে, মাইনাস দিয়ে অপশন আছে, প্লাস দিয়ে অপশন আছে। সো এখানে দেখো যেহেতু ভ্যালু দুইটা আছে, একটু চেক করে নিবে ভ্যালুগুলো কেমন আছে। কেন? কারণ আমরা জানি যে আমাদের টাইম কিন্তু নেগেটিভ হয় না, সো নেগেটিভ চলে আসলে আমার সমস্যা। দেখো এখানে যে রুট ওভার সামথিং আছে, তাই না? সো 10 প্লাস যদি তুমি করো তাহলে 198 যদি আমি রুট ওভার করি, সেটা 10 এর থেকে বড় হবে, তার মানে পজিটিভ, তার মানে এই ভ্যালুটা যায়। বাট 10 মাইনাস রুট ওভার অফ 198, সেটা 10 এর থেকে বড়, 10 এর থেকে বড় হলে এই মানটা কত চলে আসবে, নেগেটিভ মান চলে আসবে, দেখো নেগেটিভ মান চলে আসছে, তার মানে এটা কি ভ্যালিড হবে, টাইমের ক্ষেত্রে নেগেটিভ হয়। সো এই জন্য তোমার ভ্যালু, এটা ভ্যালিড হবে শুধুমাত্র প্লাস একটা, সেটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তিনটা অপশনই দেওয়া আছে, অনেকের এক্সে দুটো এটা লাগে চলে আসবে, সো তখন দেখো হচ্ছে ভুল হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে আমরা দেখো নেক্সটটায় যাই। এরপরটা দেখো, আগে বলছে যে একটি প্রক্ষেপক ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এত মিটার বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত। একটু আগে বলে আসছে সর্বোচ্চ উচ্চতায় vy থাকে না, শুধু vx থাকে, তার মানে v নট cos থিটা নট, তার মানে cos 61/2 মানে 3/2 বা 1.5, ঠিক আছে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি আছে, 2 কিলোমিটার উঁচুতে আনুভূমিক পথে এত মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমানটা 200 মিটার পার সেকেন্ড বেগে সমদ্রুতিতে যাইতেছিল তলদেশ থেকে একটি বোমার বাঁধন আলগা করে ছেড়ে দিছে, এটি মাটিতে পড়তে কত সময় নিবে, ঠিক আছে। মনে করি পৃথিবীপৃষ্ঠ সমতল এবং মাধ্যাকর্ষণজনিত তরল হচ্ছে 10, মানে 10 দিছে যাতে হিসাব সহজে করা যায়। স্ট্রাকচারটা এরকম, একটু খেয়াল করো, একটা বিমান, সো বিমানটা যেরকমই হোক, ঠিক আছে, বিমানটা যেরকমই হোক, ধরো এটা হচ্ছে একটা বিমান, এই বোমারু বিমানটা যদি বোমা নিয়ে যায় সামনের দিকে, তাহলে বোমাটা যখন ফেলে দিবে, দেখো তো বোমাটা কেমনে ফেলবে, বোমাটার প্রজেকশন কেমন হবে, এরকম হবে না, এভাবে পড়বে না। কেন এভাবে পড়বে? কারণ বোমারে কিন্তু এই যে বোমার একটা বেগ আছে, সেটা হচ্ছে কত, 200 মিটার পার সেকেন্ড, কারণ বিমানের বেগও 200 মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা, বাট আমি আগেই বলছি এখানে যে টাইম আছে, সময় চাইছে না, এখানে কি চাইছে, সময় কিন্তু তোমার শুধুমাত্র তার উলম্ব উপাংশের উপর ডিপেন্ড করে। তাই নিক্ষেপ করছি আনুভূমিক বরাবর, উলম্ব উপাংশের ইনিশিয়াল বেগটা কত, 0 না, তুমি নিক্ষেপ করছো আনুভূমিক বরাবর, তাহলে উলম্ব উপাংশের ইনিশিয়াল বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এবার বসায় দাও, আমরা কি জানি কোনটা ইউজ করতে পারো এখানে চাইলে, হাইট তো এখানে দেওয়া নাই। আচ্ছা, 2 কিলোমিটার উঁচু থেকে, তাহলে 2 কিলোমিটার দেওয়া আছে, তাহলে h ইকুয়াল টু যে ut প্লাস হাফ জিটি স্কোয়ার, ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন বলো তো ইউর জায়গায় এই যে vy আসবে, vy এর মান হচ্ছে 0, তার মানে h ইকুয়াল টু কত, হাফ জিটি স্কোয়ার। ওকে, শর্টকাট কি হবে, শর্টকাট হবে t ইকুয়াল টু রুট ওভার 2h/c, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। এটা দিয়ে ডিরেক্টলি করা যায়, কারণ টাইমের জন্য তোমার আনুভূমিক উপাংশ যদি 0, মানে উলম্ব উপাংশ 0 হয়ে গেছে, ঠিক আছে, মানে যে বেগটা দরকার সেটা যদি 0 হয়ে যায়, তাহলে তুমি ডিরেক্টলি এটা ইউজ করতে পারো। রুট ওভার অফ 2 ইন্টু 2 কিলোমিটার মানে কত, 2000 ডিভাইডেড বাই হচ্ছে না 10 হচ্ছে 10, তাহলে দেখো কত আসে, 4000 হবে, 10 দিয়ে ভাগ করলে 400, তার মানে 20। ওকে, 20 সেকেন্ড, ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু। আচ্ছা, এরপরে দেখো যে একটা দেওয়া আছে x এর একটা ফাংশন দেওয়া আছে, t এর সাপেক্ষে y দেওয়া আছে, z দেওয়া আছে, দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করতেছে, মানে কণাটার x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর কন্ট্রিবিউশন দেওয়া আছে। t = 0 সময়ে কণাটির বেগ কত। আচ্ছা, তাহলে বেগ বের করার জন্য আমার দেখো এখানে কার ফাংশন দেওয়া আছে, x y z সরণ, তাহলে এগুলো কোন ফরম্যাটে দেওয়া আছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর, তাই না। সো এগুলোকে আমি একটা কাজ করি, একবারে ডিরেক্টলি ভেক্টর ফর্মে নিয়ে যাই, তারপরে আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়, তাই না। আমরা কি জানি বলতো, যে আমি যদি বেগ চাই তাহলে আমাকে সরণকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন সরণটা ভেক্টর ফর্মে থাকলে ভেক্টর ফর্মে ডিফারেন্সিয়েট করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভেক্টর ফর্মে ধরে এটাকে আমি r ধরলাম, অথবা এটা ভেক্টর ফর্মে থাকলে আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে। তাহলে আমি সরণটা বের করি, এখানে সরণটা কত হবে বলো, সরণটা হবে
এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মাইনাস 2t, এটা ধরো আই ক্যাপ প্লাস এটা হচ্ছে 2 cos 3t জে ক্যাপ প্লাস এটা হচ্ছে কত 2 sin 2t কে ক্যাপ। এটাকে ডিফারেন্সিয়েট করলে এখন দেখো কত আসে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা এখান থেকে বেগ পাবো, ওই বেগটাকে হচ্ছে তারপরে আমি বেগের মধ্যে টাইমের ভ্যালু বসাই দিব। দেখো এটি এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে, 2t আসবে, আর যেহেতু এটা t না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে -2, ক্লিয়ার? আচ্ছা প্লাস, আচ্ছা আই ক্যাপ তো থেকে যাবে এখানে, আই ক্যাপ প্লাস, এরপরে দেখো এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2 তো 2 এর জায়গায় থাকবে, cos হয়ে যাবে কত মাইনাস সাইন কত আসবে 3t, আচ্ছা 3t যেহেতু t না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলে সামনে 3 চলে আসবে, ওকে প্লাস, এটাকে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে, সাইন হয়ে যাবে cos, মানে cos 2t হয়ে যাবে, আর 2t যেহেতু t না, ওটাকে ডিফারেন্সিয়েট করলে আর 2, আর 2 2 কত হয়ে যাবে 4, এটা হচ্ছে k ক্যাপের আর এটা হচ্ছে j ক্যাপ। এবার হচ্ছে তুমি t = 0 বসায় দাও, কি বসাবো, t = 0, t = 0 বসালে v কত পাওয়া যাচ্ছে দেখো -2, কোনো কিছুর পাওয়ার 0 বসালে সেটা 1 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই যে e⁻0 এটার ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে -2 i ক্যাপ থাকবে। এরপরে দেখো প্লাস t এর মান যদি 0 বসাই তাহলে sin 0 ডিগ্রি মান 0, পুরো টার্ম 0 হয়ে যাবে, তার মানে 0 j ক্যাপ প্লাস এখানে যদি আমরা 0 বসাই তাহলে cos 0 এর মান হচ্ছে 1, তার মানে 4 k ক্যাপ, ঠিক আছে? তার মানে দেখো -2 প্লাস 4 k ক্যাপ, -2 প্লাস 4 k ক্যাপ, এটা ক্লিয়ার? ওকে, এরপরে দেখো এরপরে আমাদের কি আছে, আচ্ছা এই যে গ্রাফের জিনিসগুলো, 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার ক্ষেত্রে নিচের কোন 4টি লেখচিত্রে কোনটা সঠিক? কণার ত্বরণ হচ্ছে a। সো আমরা জানি বৃত্তাকার পথে যদি কোনো একটা কণা ঘুরতে থাকে তাহলে তার কেন্দ্রমুখী যে বলটা হয়, একটু খেয়াল, কেন্দ্রমুখী যে ত্বরণটা হয় a = v² / r। এটার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারি খুব সমান, কিভাবে দেখো, সমদ্রুতিতে তার মানে হচ্ছে v কনস্ট্যান্ট, v যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো তো কি আসে, a সমানুপাতিক হচ্ছে 1/r। এটা কোন ফাংশনের মতো খেয়াল করো তো, y সমানুপাতিক হচ্ছে 1/x, এই ফাংশনটা প্রচুর রিপিট হবে, এটা প্রচুর রিপিট হবে, এটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটাকে কি বলে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত বলে, ঠিক আছে? এইটা রেখাটা কেমন হয়, কার সোজা কথা বক্ররেখা, দেখো যে একটা বাড়লে একটা কমে, ঠিক আছে? যেমন ধরো এখানে আর এর মান কম, এর মান বেশি, এখানে আসো কি এর মান কম আর এর মান বেশি, একটা বাড়লে একটা কমে, আর রেখাটা হচ্ছে এটা, ঠিক আছে? y সমানুপাতিক হচ্ছে 1/x, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এখানে কোনোটাই আর হবে না, এটাই आंसर, ক্লিয়ার? বুঝা গেছে? সো এই জিনিসগুলো দেখি আসলে চিন্তা হবে। সো গ্রাফ নিয়ে তোমাদের যাদের ক্লাস লাগবে অবভিয়াসলি আমাকে বলবা, আমি যদি তোমাদের ইচ্ছা অনেক আগ্রহ বেশি থাকে গ্রাফ নিয়ে আলাদা তোমাকে ডিটেলস ক্লাস দিব। মানে ফিজিক্সে গ্রাফে ভালো না হতে পারলে বিশেষ করে সাস্ট ডিউ তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যত ইউনিভার্সিটি আছে এগুলোতে ভালো করে একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, মাস্ট আমাকে বলবা তোমার গ্রাফ নিয়ে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো সমবেগে চলমান একটি গাড়ি ব্রেক কষার পর, আচ্ছা ব্রেক কষতে গাড়িটি সমমন্দনে থামতে শুরু করছে, আচ্ছা মন্দনে থামতে শুরু করছে, নিম্নে কোন লেখচিত্রটি গাড়িটির সরণের সাথে বেগের পরিবর্তন নির্দেশ করে? সরণের সাথে বেগ, আচ্ছা তো সরণের সাথে যদি বেগ নির্দেশ করে, এখানে কিন্তু ত্বরণের কোনো কথা বলে নাই, বলছে সরি ত্বরণের কথা তো বলছে মন্দন, বাট টাইমের কথা তো বলে নাই। আচ্ছা টাইমের কথা যদি না বলে তাহলে আমাদের কাছে অপশন কি আছে, যে v² = u² + 2as, ঠিক আছে? বাট এখানে যেহেতু মন্দন হইছে তাহলে আমি -2as ইউজ করব, ঠিক আছে? -2as, কারণ মন্দন হইছে এই জন্য এর মানটা নেগেটিভ, এতটুকু তো বোঝা গেছে। আচ্ছা এবার খেয়াল করো, সমমন্দন বলছে, আমার এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে সেটা হচ্ছে s আর v এর মধ্যে সম্পর্ক, কার মধ্যে সম্পর্ক, s আর v এর মধ্যে সম্পর্ক। এটাকে দুইটা ওয়েতে আমি তোমাকে সলিউশন করে দিতে পারবো, একটা হচ্ছে ঢালের কনসেপ্ট ইউজ করে আর একটা হচ্ছে গ্রাফের কনসেপ্ট। যেমন এটা কোন মানে হচ্ছে রেখার মধ্যে পড়ে, একটু খেয়াল করে দেখো, v এই যে v এর জায়গায় আমি y ধরতে পারি না,
কারণ ভিটা ওয়াই অক্ষ বরাবর আছে। আচ্ছা ইউ তো কি, ইউ তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কনস্ট্যান্টের মধ্যে থাকুক। এটাকে তুমি কি দিবা, এটাকে সি দেই, ঠিক আছে, এটাকে সি দিলাম, ইউর জায়গায় সি দিছি। আচ্ছা -2a s, এস এর জায়গায় কি হবে, এক্স হবে। একটু খেয়াল করে দেখো তো এটা কার মানে সমীকরণ, এটা পরাবৃত্তের সমীকরণ না, একটার উপর স্কোয়ার থাকে আরেকটার উপর থাকে না। ওকে খেয়াল করে দেখো একটু ভালো করে, এটা পরাবৃত্তের ইকুয়েশন না। আচ্ছা এটাকে আমি এখন সুন্দরভাবে একটু সাজাতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো, যেহেতু এক্স এর আগে সব কত বানাইতে হবে, পরাবৃত্ত যারা করছো মানে 1 বানাইতে হবে, তাহলে এখান থেকে -2a কমন না, তাহলে কত থাকে x মাইনাস c/2a। এখন একটু খেয়াল করে দেখো তো এটার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে পরাবৃত্তের ইকুয়েশনগুলো কার্ভ হবে, এটা তো আমরা জানি। ওকে এন্ড একটু খেয়াল করো মাইনাস যেহেতু আছে তার মানে কি ওইটা মাইনাসের দিকে হবে, মুখটা হবে কোন দিকে, মাইনাসের দিকে। দেখো যদি প্লাস হইতো, যেমন প্লাস হইতো তাহলে মুখটা হইতো ধরো প্লাসের দিকে, আর যদি মাইনাস হয় তাহলে মুখটা হবে কি মাইনাসের দিকে। এখন এখানে দেখো মাইনাস আছে, আচ্ছা মুখটা হবে মাইনাসের দিকে। এখন খেয়াল করো আমি বলছি যে পরাবৃত্তের ক্ষেত্রে যার উপরে স্কয়ার থাকে না অক্ষরেখাটা ওই দিকে হয়, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করলে বুঝতে পারবা এখানে কোন গ্রাফটা আসলে হবে। মুখটা হবে কি, মানে মুখটা হবে দেখো এটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে এটাকে দেখো এটা পরাবৃত্ত চিন্তা করো, অক্ষরেখাটা এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এবং মুখটা হবে এক্স অক্ষের নেগেটিভ দিকে। কেন এক্স অক্ষের নেগেটিভ দিকে হবে, বিকজ এটার আগে নেগেটিভ আছে। আর যদি পজিটিভ থাকতো তাহলে এটা হইতো কেমন, এইটা হইতো পজিটিভ থাকলে কি এক্স অক্ষের পজিটিভ দিকে হইতো। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে এটা। আচ্ছা এবার দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন, এটার মধ্যে আছে যে একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, নিম্নের কোন লেখচিত্রটি গতিকে প্রকাশ করবে, উঁচু জায়গা থেকে নিচে ফেলে দিছে। আচ্ছা তাহলে গ্রাফ আছে কার কার, এক্স আর টি, এক্স, আচ্ছা এক্স টি আছে, ভি টি আছে, এ টি আছে, সবগুলাই আছে। তাহলে আমি খেয়াল করি উঁচু থেকে যদি নিচেতে ফেলে দেই তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু আদিবেগ 0, তার মানে হাফ জি টি স্কোয়ার, তার মানে এক্স সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। রেখাটা কার্ভ রেখা হবে, তার মানে এটা না। ওকে এরপরে বলছে ভি এর সাথে টি এর সম্পর্ক কি হবে। আচ্ছা ভি ইকুয়াল টু হচ্ছে কত, ইউ প্লাস জিটি, আদিবেগ 0, তার মানে ভি সমানুপাতিক হচ্ছে কত, টি হবে, তার মানে রেখাটা হবে সমানুপাতিক, তার মানে সরল রেখা, তার মানে এটাও না। আচ্ছা আচ্ছা তার মানে দেখো, আচ্ছা তার মানে কেমন হবে রেখাটা, বক্ররেখা, সরি সরলরেখা হবে, বক্ররেখা তো হবে না, তাহলে কোনটা হবে, এই যে এটা অপশন আছে, লাস্ট অপশনটা একটু চেক করে নেই, এর সাথে টি এর সম্পর্ক কেমন থাকবে। আচ্ছা ত্বরণ কি আর বেড়ে যাবে, কোন এখানে কিন্তু ত্বরণ কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট না, জি কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ বাড়বেও না কমবেও না, ঠিক আছে, বাড়বেও না কমবেও না, তাহলে এটাও হবে না। এটা রেখাটা কেমন হবে, ত্বরণ মানে ত্বরণ এরকমই থাকবে, ত্বরণ চেঞ্জ হবে না, তাহলে এটা হবে সরলরেখা। এবং যেহেতু এখানে তোমার সি নাই, তার মানে মূল বিন্দু থেকে শুরু করবে, আদিবেগ কতটুকু ছিল, আদিবেগ 0 না, তার মানে 0 থেকে শুরু করে একটা সরলরেখা পাওয়া যাবে, ঠিক আছে, মূল বিন্দু থেকে একটা সরলরেখা পাওয়া যাবে। এরপরে দেখো একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। একটি বুলেট সোজা উপরে নিক্ষেপ করার 10 সেকেন্ড পর, তার মানে টি হচ্ছে বিচরণকাল টোটাল। বুলেটের চূড়ান্ত গতি কত, বায়ুর বাধা উপেক্ষা করো। তার মানে দেখো টি ইকুয়াল টু আমরা জানি 2u/g, ঠিক আছে, বিচরণকালের ক্ষেত্রে, তার মানে ইউ বের করতে হবে, তার মানে হচ্ছে কত, টি ইন্টু জি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে টি হচ্ছে কত, টি হচ্ছে 10, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে তাহলে এখানে কত আসে, আর এই দুটাকে 98 কে 2 দিয়ে ভাগ করলে 49 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তার মানে 49 মিটার। এটা নেক্সট কোয়েশ্চেন বলছে একটি পাথরকে ভূমি থেকে 45 মিটার উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে এত বেগে নিক্ষেপ করা হলে পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। তার মানে একটি পাথরকে ভূমি থেকে 45 মিটার উঁচুতে, তার মানে এই হাইটটা ধরো 45 মিটার, এটা হচ্ছে 45 মিটার এই হাইটটা, ঠিক আছে, তো 45 মিটার উপর থেকে ভূমির সমান্তরালে আমি 16 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, তাহলে এটা হবে কি একটা, মানে এটা কি একটা প্রজেক্টাইল। এখন প্রাসের ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আমি ভূমির সমান্তরাল নিক্ষেপ করছি, তার মানে ভিউ এর ইনিশিয়াল যে মান সেটা 0, তো সেই ক্ষেত্রে আমরা টাইম কার উপর ডিপেন্ড করে, ভি ওয়াই এর উপর বা বেগের উলম্ব উপাংশের উপর, তাহলে যেহেতু আদিবেগ 0 হয়ে গেছে, তার মানে টি ইকুয়াল টু যে আমরা একটা শর্টকাট করছি 2h ডিভাইডেড বাই হচ্ছে শেষ, তার মানে 2h, h এর মান কত এখানে 45, আর এটা হচ্ছে কত 9.8। আচ্ছা ওকে, এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয়, আমরা অ্যাজাম্পশন মেথড ইউজ করব, এখানে 90 ডিভাইডেড বাই হচ্ছে 9.8। ওকে
আচ্ছা, তাহলে 90 ডিভাইডেড বাই 9.8 আসলে কত আসে একটু খেয়াল করো তো। যেহেতু অপশনগুলো ভালোই দূরে দূরে আছে, তাহলে আমি একটু সহজ করে নিব, আমার হাতে ক্যালকুলেট করার টাইম নেই, কারণ আমার টাইম বাঁচাইতে হবে। এটাকে 98 ধরলে এটা কত আসতো, √10 না? 10 মানে হচ্ছে কত, 3 সামথিং, এরকম কিছু একটা আসতো। তার মানে 3 কাছাকাছি আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা একটু বাড়ায় নিছিলাম, বাড়ায় নিছি কিনা বলো? মানে এখানে কত আসবে, 45 ছিল না এই? আচ্ছা, ওইটা তো লাগবে না আমার, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত, এইটার ভ্যালু আসে কত, 10-এর থেকে একটু কম আসবে, তাই না? আচ্ছা, আমরা ক্যালকুলেটটা ভালোভাবেই করি। 3 আর হচ্ছে 2.8 আছে, তাহলে এখানে আলটিমেটলি এটা কত আসে খেয়াল করো, যে 10 যদি ধরি, তার মানে একটু বাড়ায় ধরছি, এটা তো 9, আচ্ছা 9 9 81, আচ্ছা মানে এটাকে 9 দিয়ে যদি আমি গুণ করতাম, তাহলে 9 এর কাছাকাছি তো পাওয়াই যেত, তাই না? তার মানে দেখো এটা 3 হবে, 3 কাছাকাছি হবে, 3 সেকেন্ডের কাছাকাছি চলে আসে, ঠিক আছে, ওই যে 3.3 সেকেন্ডের কাছাকাছি চলে আসে, কারণ এইটা দেখো ভাগ করলে অ্যাটলিস্ট 9 পাওয়া যাবে, মানে 9 থেকে একটু বেশি, তাহলে 3 সেকেন্ড ফর শিওর, ঠিক আছে, এতটুকু তো বুঝছো। আচ্ছা, তো আমরা অ্যাজাম্পশন মেথড ইউজ করবো, অত বেশি ডিপে আমার যাওয়ার দরকার নাই। এই দুইটা কাছাকাছি ছিল, এই জন্য আমরা এতটুকু চিন্তা করছি, দূরে থাকলে এত চিন্তাও আমরা করতাম না। ওকে, আচ্ছা এইবার দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন। নিচের চিত্রে একটি গাড়ি গতির অবস্থা দেখানো হলো, এর সময়কাল গাড়িটির দূরত্ব অতিক্রম করে। এটা একটা ট্রাপিজিয়াম না? তাহলে এস আর দেখো টি, এখানে দেখো কত আছে, এখানে আছে বেগ আর হলো কি ভি আর টি আছে, তাহলে এটার ক্ষেত্রফল বের করলেই তুমি কি সরণ পেয়ে যাবে, বেগ আর টাইমের ক্ষেত্রফল বের করলে ট্রাপিজিয়াম, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল এখানে কত, এটা হচ্ছে 60, আর এখানে হচ্ছে কত 20 আর 40-এর মধ্যে আছে 20, 60 আর 20 হচ্ছে 80, ইন্টু ভেলোসিটি হচ্ছে কতটুকু, হাইট কতটুকু, এখানে হাইট হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে এটাকে মিটার পার সেকেন্ড নিলে আসবে 0.1। ওকে, তার মানে 80 40 ইন্টু 0.1, দ্যাটস মিন, আচ্ছা এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, অ্যান্সারটা দেওয়া আছে এততে, আর 60 20 80, তাহলে হাফ ইন্টু 80, আচ্ছা ইন্টু হাইট হচ্ছে কত 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা আমি দেখি কত আসে, 4 মিটার আসে, তাইলে 4 মিটার মানে 400 সেন্টিমিটার, তার মানে এখানে এইটা সেন্টিমিটার হবে ভাই, ঠিক আছে, এইগুলো সেন্টিমিটার করে হবে, অপশনগুলো একটু ভুল উঠছে, বুঝতে পারছো তো, এইভাবে বের করা যায়। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি পাথরকে স্থির অবস্থা থেকে একটি উঁচু দালানের থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পৌঁছাতে পাথরটির 4 সেকেন্ড সময় লাগে। একটি পাথরকে স্থির অবস্থা থেকে একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ভূমিতে পৌঁছাতে 4 সেকেন্ড লাগছে, বেশি সময় 4 সেকেন্ডের বেশি সময় লাগে। আচ্ছা 4 সেকেন্ডের বেশি সময় লাগে, বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটি প্রথম 4 সেকেন্ড সময় পতনের দূরত্ব এমন হচ্ছে, প্রথম 2 সেকেন্ডে পতনের দূরত্বের অনুপাত করো কত, তার মানে টাইমের সাথে সরণের সম্পর্ক, একটা সম্পর্ক আছে মনে আছে, এই সমানুপাতিক টি স্কয়ার, ঠিক আছে, এটা কার সূত্র ছিল বলো, গ্যালিলিওর থার্ড সূত্র। তাহলে সেখান থেকে আমি বসায় দিই যে দেখো h2 ডিভাইডেড বাই হচ্ছে h1, কার মধ্যে সম্পর্ক বলছে 4 সেকেন্ড আর হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এখানে হবে কি 4 স্কয়ার, এখানে হবে কত 2 স্কয়ার, তার মানে দেখো আলটিমেটলি কত হয় h2 ডিভাইডেড বাই h1 ইকুয়াল টু আসবে 16/4, তার মানে 4/1, ঠিক আছে, 16/4 মানে 4/1, তার মানে দুটার মধ্যে অনুপাত হবে 4/1, ক্লিয়ার। এরপরে দেখো এত বেগে একটি পাথরকে ছোড়া হলে কত সেকেন্ড পর এটা ভূপৃষ্ঠে ফিরে আসবে, এত বেগে খাড়া উপরের দিকে একটি পাথরকে ছোড়া হয়েছে, কত সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে, আমাদের বিচরণকাল t ইকুয়াল টু 2u/g, ঠিক আছে, তার মানে 2 সেকেন্ড লাগবে, বোঝা যাচ্ছে 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 9.8, ঠিক আছে, তার মানে 2 সেকেন্ড, ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে নরমালি। আচ্ছা, বুলেটটির গতি 4 গুণ বৃদ্ধি করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে, একদম সহজ, 4 গুণ যদি আমি বেগ বৃদ্ধি করি, ঠিক আছে, বেগটাকে আমি কত গুণ বানালাম, 4 গুণ, তাহলে গতিশক্তি কত গুণ হবে, গতিশক্তি হয়ে যাবে দেখো হাফ mv², তার মানে কত 16 গুণ হয়ে যাবে, ঠিক আছে, কত হয়ে যাবে 16 গুণ হয়ে যাবে, 16 গুণ হইলে মানে এক একক শক্তি দিয়ে তুমি মানে একটা শক্তির প্যাকেট দিয়ে তুমি যতগুলো তক্তা ভেদ করতে পারবা তার 16 গুণ দিয়ে
16 গুণ তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে? তার মানে আগে একটা তক্তা ভেদ করতে পারতা, এখন তোমার শক্তি বেড়ে গেছে 16 গুণ, তার মানে 16টা তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা তুমি ম্যানুয়ালি করতে পারো, বাট এটা হচ্ছে তোমার শর্টকাট। একটি রাইফেলের গুলি থেকে একটি তক্তা ভেদ করতে পারে যদি গুলিটির বেগ 3 গুণ করা হয়, তাহলে একই প্রত্যয় কয়টা তক্তা ভেদ করতে পারবে? 9টা, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন এন্ড লাস্ট কোয়েশ্চেন। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত? কৌণিক বেগের ফর্মুলা 2π ডিভাইডেড বাই হচ্ছে t। 2π হবে, t এর জায়গায় কত আসবে বলো তো? একটা ঘড়ির মিনিটের কাঁটা একবার মানে 360 ডিগ্রি ঘুরতে কতটুকু সময় লাগে? মিনিটের কাঁটা 60 সেকেন্ড না? সরি, মিনিটের কাঁটা বলছো না, মিনিটের কাঁটা তো 60 সেকেন্ডের না, তো সেকেন্ডের কাঁটা একবার ঘুরে। মিনিটের কাঁটা ঘুরে হচ্ছে তোমার কত, একবার পুরোটা ঘুরে আসে কত সেকেন্ডে, কত মিনিটে? 60 মিনিটে না? 60 মিনিটে একবার ঘুরে আসে মিনিটের কাঁটা, তাহলে 60 মিনিট সেকেন্ডে নিলে কত আসে তোমার? মানে 1 ঘন্টা 3600 সেকেন্ড আসবে। তাহলে 2π ডিভাইডেড বাই হচ্ছে 36, তাহলে কত আসবে? কাটাকাটি করলে π/1800 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? π/1800 রেডিয়ান পার সেকেন্ড, এটা বুঝা গেছে? সো এটা ছিল আমাদের আমাদের টোটাল ক্লাস। 21টা এমসিকিউ সলভ করছি, আশা করি তুমি বুঝতে পারছো গতিবিদ্যা থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। গ্রাফের বেসিক আইডিয়াগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যদি ভিডিওগুলো হেল্পফুল হয়, অবভিয়াসলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড তোমার কি কন্টেন্টে ভিডিও দরকার অবভিয়াসলি জানাবা, ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি গ্রাফ নিয়ে তোমাদের কোনো ভিডিও লাগবে কিনা, গ্রাফ রিলেটেড, সো সেটা আমাকে জানাবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।